আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এসব কি ধরনের বেয়াদবি ইয়াদ? ইয়াদ দ্বিগুণ তেজি গলায় বলল, গলা নামিয়ে কথা বলুন মিস্টার দিশার কবির ওরফে টিকে। ইয়াদের মুখে দিশার কবির নাম শুনে মনে হয় আকাশ থেকে পড়ল রুবিনার দিশার। কাপা গলায় দিশার বলল, কিসের ডিকে আর কে দিশার? ইয়াদ, তোমার মাথা ঠিক আছে? আমি তোমার বাবা ইয়াসির হামিদ। ইয়াদ একটা চেয়ার টেনে পায়ের উপর পা তুলে বসলো আর তাচ্ছিল্যের সুরে বলল, নিজের নামই ভুলে গেছেন মিস্টার দিশার কবির? তা অবশ্যই ভোলারই কথা। এতগুলো বছর ধরে ইয়াসির হামিদের মুখোশ পরে আছেন যে। তবে মিস্টার দিশার, আপনি ভুলে গেছেন সামান্য একটা প্লাস্টিক সার্জারি করে কারো মুখোশ লাগানো গেলেও কখনো সেই মানুষটা হয়ে উঠে যায় না। ঈশান অবাক হয়ে বলল, ভাইয়া তোমার মাথা ঠিক আছে তো নাকি? কি সব বলে যাচ্ছ পাগলের মতো? ইয়াদ ইয়ানা আর ঈশানের উদ্দেশ্যে বলল, তোদের আজ এমন কিছু সত্যি জানাতে এখানে আনা হয়েছে যার কিছুটা আমি আজ থেকে 12 বছর আগেই জেনেছিলাম। পুরোটা আমাকে তখন জানানো হয়নি, কারণ বয়স কম ছিল, সামলে উঠতে পারবো না। কিন্তু যতটুকু জেনেছিলাম সেটাও সামলে উঠতে পারিনি। আর তার ফলস্বরূপ তোদের সামনের এই রোবটের মতো আচরণ করা আবরার হামিদ ইয়াদ, যেই 12 বছর আগে হাসতে ভুলে গেছে, নিজের অনুভূতি প্রকাশ করতে ভুলে গেছে। তবে সব সত্যি জানার জন্য নিজেকে প্রস্তুত করার পর বাকিটাও জানা হয়ে গেছে আমার। এবার জানার পালা তোদের, আর ইমা তোমারও আজ কিছু জানার আছে। তাই কোনো প্রশ্ন না করে শুধু দেখতে থাকো। তো মিস্টার দিশার, আমরা কোথায় ছিলাম? আপনি নিজের নাম তো ভুলে গেছেন। দেখুন তো এই মানুষটাকে চিনতে পারেন কিনা। ইয়াদ ইশারা করতেই আতিক প্রবেশ করলো রুমে। তাকে দেখে দিশারের ভ্রু কুঁচকে গেল, কারণ সে চিনতে পারছে না আতিককে। দিশার বিরক্তি নিয়ে ইয়াদের দিকে তাকিয়ে বলল, কে এটা? ইয়াদ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, চিনতে পারলেন না তো? চেনার কথাও নয়, কারণ উনি ইয়াসির হামিদের প্রাণ প্রিয় বন্ধু, দিশার কবিরের নয়। ওনার আরও একটা পরিচয় আছে। উনি ইয়াসির হামিদের আদরের বোনের হবু স্বামী ছিলেন, যে বোনকে মাথায় আঘাতের পর আঘাত দিয়ে আপনি নিজ হাতে খুন করেছেন। আর ওনাকেও খুন করতে চেয়েছিলেন, তবে সেটা না চিনেই। দিশার এবার চমকে উঠল ইয়াদের কথায়। কপাল থেকে ঘাম বেয়ে পড়তে লাগলো। ইয়াদ তা দেখে মুচকি হাসলো আর বলল, কোনো ব্যাপার না, পরের জনকে আপনি অবশ্যই চিনতে পারবেন। ইয়াদের কথা শেষ হওয়ার সাথে সাথে এক ভদ্রলোক রুমে প্রবেশ করল। তাকে দেখে দিশার আর রুবিনার চোখ কোটর থেকে বের হয়ে আসার উপক্রম হলো। দিশার উত্তেজিত গলায় বলল, কামরুল তুই? ইয়াদ মুচকি হেসে বলল, যাক, চিনতে পেরেছেন তাহলে নিজের পার্টনারকে। রুবিনা কথা বলতে ভুলে গেছে। এত বছর পর তাদের সত্যিটা এভাবে সামনে আসবে কখনো ভাবেনি তারা কেউ। দুজনের বুঝতে বাকি রইল না আর কিছুই অজানা নেই ইয়াদের। দিশার রেগে বলল, কামরুল, তুই আমার থেকে এতগুলো টাকা নিয়ে বলেছিলি জীবনে আর কোনোদিন আমার সামনে আসবি না, আর সত্যিটা কেউ কোনোদিন জানতে পারবে না। ইয়াদ শান্ত গলায় বলল, সত্য কোনোদিন চাপা থাকে না মিস্টার দিশার। আজ হোক বা কাল সত্যিটা সামনে আসবেই। দিশার এবার শয়তানি হেসে বলল, তো এত কিছু জেনে গেছে আর এটা জানানি আমি কি আর? ইয়াদ বাঁকা হেসে বলল, এতটা সময় নিয়েছি কোনো কাঁচা কাজ করতে নয় মিস্টার দিশার কবির ওরফে ইন্টারন্যাশনাল মাফিয়ার ডিকে। আচ্ছা, আপনার কানে কি একবারও আঘাত করেনি? আমি আপনাকে কতবার ডিকে বলে রেখেছি, তবু বুঝতে পারেননি আমি কেন আপনাকে ডিকে বলে রেখেছি? এই মাথা নিয়ে এত কিছু কিভাবে করলেন বলুন তো? ইয়াদের কথায় দিশারের মুখ হা হয়ে গেল। সব সময় ডিকে নামে সবাইকে সাড়া দিতে দিতে তার খেয়ালই হয়নি ইয়াদ তাকে ডিকে ডেকেছে। ঈশান অবাক হয়ে বলল, মাফিয়া? ইয়ানা থম মেরে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। ইমা কিছুটা জানতো বলে তেমন রিয়াকশন দিচ্ছে না, বরং পুরোটা জানার চেষ্টা করছে। রুবিনা হাঁ করে তাকিয়ে আছে ইয়াদের দিকে। ইয়াদ ঈশানের প্রশ্নে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ইয়েস, মাফিয়া, ড্রাগ সাপ্লাই, নারী ও শিশু পাচার, অস্ত্র পাচার, এমন আরও অনেক মহান কাজের লেটারেনি। জানেন তো মিস্টার ডিকে, আমি চাইলে আরও 12 বছর আগেই প্রশ্ন তুলতে পারতাম আমার বাবার খুনের, যেদিন এই সত্যিটা জেনেছিলাম। কিন্তু তখন কিছুতেই পেরে উঠতাম না আপনার সাথে। আমি চাইলে ডিএনএ টেস্টের সাহায্যে প্রমাণ করতে পারতাম আপনি আপনার বাবা নন। তবে এতে আপনার লস হতো না, বরং আমার লস হতো। টাকার জন্য প্রমাণ করে দিতেন আপনি ইয়াসির হামিদ, আর আমি ইয়াসির হামিদের সন্তান আবরার হামিদ ইয়াদ নই। তাই ফিরে গিয়েছিলাম নিজেকে একটু একটু করে গড়ে তুলতে। আর আজ দেখুন আপনার ক্ষমতা আমার সামনে শূন্য। ভাইয়া তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। কি হচ্ছে এসব? উনি আমাদের বাবা।
ইয়ানার দুগালে হাত রেখে চোখের পানি মুছে দিয়ে বলল, ইয়ানা, উনি আমাদের বাবা নন। আমাদের বাবা তো তোর জন্মের আগেই খুন হয়ে গেছে রে, এই নরপশুদের হাতে। ইয়াদ চোখ মুছে জাম্বির দিকে তাকিয়ে ইশারা করতেই বড় পর্দায় একটার পর একটা সেই ছবিগুলো ভাসতে লাগলো। ইয়ানা 2 কদম পিছিয়ে গেল, সাথে ঈশান। ইয়ানার ঈশান চোখ ভরা বিস্ময় নিয়ে রুবিনার দিশারের দিকে তাকালো। রুবিনা মাথা নিচু করে চোখের পানি ফেললেও অনুশোচনার কোনো চিহ্ন দেখা গেল না দিশারের চেহারায়। ইয়ানা বলল, আমি এখনো কিছু বুঝতে পারছি না ভাইয়া, এই ছবিগুলো। ইয়াদ দিশারের দিকে তাকিয়ে বলল, তো মিস্টার ডিকে বোঝানোর দায়িত্বটা আপনি নেবেন নাকি আমাকেই বলতে হবে? দিশার ডেকে চিৎকার করে বলল, হ্যাঁ, আমরা খুন করেছি ইয়াসির হামিদা তার পুরো পরিবারকে। ইয়ানা পড়ে যেতে নিলে ইমা ইয়ানাকে সামলে নেয়, আর ইয়াদ তাকিয়ে আছে তার মা নামক মানুষটার দিকে। আজ কেন নিজের সন্তানদের দিকে তাকাতে পারছে না চোখ তুলে? এখনো তো পুরোটা জানে না ইয়ানা আর ঈশান। পুরোটা জানলে মা নামক মানুষটার মুখ দেখবে তো আর কোনোদিন? দিশারের পরিণতি ইয়াদের ঠিক করা হয়ে গেছে, কিন্তু রুবিনার কি শাস্তি দেবে সেটা ঠিক করতে পারছে না। সৎ মা তো নয়, নিজের আপন মা, যার গর্ভে 10 মাস 10 দিন আশ্রয় পেয়ে এই পৃথিবী দেখার সৌভাগ্য হয়েছে। এ তো সেই মা যার 1 ফোঁটা দুধের দাম দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ পৃথিবীর কোনো সন্তানকে দান করেনি। কথাগুলো ভাবতেই ইয়াদের চোখ ভরে উঠল পানিতে। পরক্ষণে চোখের সামনে ভেসে উঠল দম আটকে আসা বাবার একটু শ্বাস নেওয়ার জন্য ছটফট করা সেই দৃশ্য। ইয়াদ রুবিনার সামনে গিয়ে বলল, একটু মায়া হয়নি তার জন্য যার সাথে 6টা বছর সংসার করেছেন? একটু মায়া হয়নি যার সাথে 6টা বছর ভালোবাসার অভিনয় করে গেছেন? অভিনয় করতে করতে ভালো না বাসলেও তার জন্য একটু মায়েরও জন্ম হয়নি আপনার মনে? একটু হাত কাঁপেনি যার সন্তান নিজের গর্ভে ধারণ করে পৃথিবী দেখিয়েছেন তার শ্বাসরুদ্ধ করতে? কথাগুলো বলতে বলতে ইয়াদের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। তবু ইয়াদ থামল না, আবার বলল, একটু কষ্ট হয়নি যারা নিজের বাবা মায়ের মতো আপনাকে আগলে নিয়েছিল, তাদের মৃত্যুর পরিকল্পনায় সামিল হতে? আপনার পরিবার তো আপনাকে আবর্জনা মনে করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছিল, আর সেখানে ওই মানুষগুলো আপনাকে আপন করে কাছে টেনে দিয়েছিল। কষ্ট হয়নি তাদের ধোঁকা দিতে? একটু বিবেকেও বাঁধেনি আপনার? রবিনা কিছু বলছে না, মাথা নিচু করে চুপচাপ চোখের পানি ফেলছে। ইয়ানা অপলক তাকিয়ে আছে মা আর ভাইয়ের দিকে। এখনো সে অনেক কিছুই বুঝতে পারেনি, আর ঈশানও। তাদের মনে অনেক অনেক প্রশ্ন জমা হচ্ছে ক্রমাগত। ঈশান ভাঙা গলায় বলল, ভাইয়া আমি। ইয়াদ ঈশানের দিকে না তাকিয়ে উত্তরে বলল, একটু অপেক্ষা করো, একে একে সব প্রশ্নের উত্তরও পেয়ে যাবি। আতিক ইয়াদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে যতটা ইয়াদকে বলেছিল ততটা বলে একটু দম নিল, তারপর আবার বলল, সবসময় পাঞ্জাবি পরে চোখে মোটা ফ্রেমের চশমা লাগিয়ে কবি কবি ভাব নিয়ে থাকা মানুষটাকে ফর্মাল পোশাকে দেখে অবাক হয়েছিলাম। পরক্ষণে ভেবে নিলাম পরিস্থিতির চাপে মানুষ নিজেকে বদলে নেয়, কিন্তু সে যখন আমাকে চিনতে অস্বীকার করলো তখন অবাক না হয়ে মনে সন্দেহ জাগলো। কিছু না বলে বের হয়ে আসলাম। তারপর 2 দিন অস্থিরতা নিয়ে সত্যিটা জানার চেষ্টা করতে থাকি, কিন্তু ফলাফল শূন্য। বিষণ্ণতা নিয়ে হসপিটালে জয়েন করি, কিন্তু সেখানে গিয়ে জানতে পারি আরেক নির্মম সত্য। ইয়াসির আমাকে পুরো পরিবারের ছবি পাঠাতো, তাই ছোট্ট ইয়াদ আর রবিনাকেও আমি চিনতাম, কিন্তু রবিনা আমার সম্পর্কে জানতো না। হসপিটালের করিডোরে লেডি ডক্টরের হাত আঁকড়ে ধরে কিছু বলেছে রবিনা। একটু দূরে হওয়ায় তাদের কথা আমি শুনতে পাচ্ছি না। লেডি ডক্টর রবিনাকে উপেক্ষা করে সামনে এগিয়ে আসে, আর রবিনা পাশের সিটে বসে পড়ে খুব চিন্তিত মুখ নিয়ে। লেডি ডক্টরের থেকে জানতে পারি রবিনা 4 মাসের প্রেগনেন্ট, আর সে বাচ্চাটা রাখতে চাইছে না। কিন্তু 4 মাসে সে অ্যাবর্শন করলে তার নিজের জীবনের ঝুঁকি আছে, তাই ডক্টর না করে দিয়েছে। এতটুকু বলে দম নিল আতিক। ইয়ানার চোখের পানি বাদ মানছে না। সেই সন্তান যে ইয়ানা সেটা বুঝতে আর বাকি নেই কারো। ইয়ানা ভাবতে পারছে না তার মা তাকে এই পৃথিবীতে আসার আগেই খুন করতে চেয়েছিল। তার মা চায়নি সে এই পৃথিবীর বাতাসে নিঃশ্বাস নেই। ইয়ানা পাথরের মূর্তির মতো নিঃশব্দে চোখের পানি ফেলছে। আজকের এই কষ্টের কাছে গতকাল আরমানের দেওয়া কষ্টটা খুব বেশি ফিকে মনে হচ্ছে ইয়ানার কাছে। এদিকে ঈশান ভাবছে ইয়াসির হামিদের মৃত্যু যদি ইয়ানার জন্মের আগে হয়ে থাকে তাহলে সে কার সন্তান? এই দিশায় নামক জঘন্য খুনির? ঈশান ভাবতে পারছে না কিছু। সেই ডক্টর থেকে আরও জানতে পারি রবিনার ছেলে কোমায় আছে, প্রায় 3 মাস হতে চলল।
এই কথা শুনে আমি থমকে যাই কয়েক মুহূর্তের জন্য। সেই ডক্টরের থেকে ইয়াদ কোথায় আছে জেনে এক পা এগিয়ে যেতে থাকি সেদিকে। আইসিইউর সাদা বেডটায় শুয়ে আছে ছোট্ট একটা শরীর। দেখে মনে হচ্ছে শরীরটাতে এক বিন্দু রক্তের অস্তিত্ব নেই, এমন ফ্যাকাশে সাদা হয়ে গেছে। চোখের সামনে ভেসে উঠল ইয়াসিরের পাঠানো ইয়াদের হাসি খুশি মুখের সেই ছবি। চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল আমার। ছোট্ট ইয়াদের কপালে চুমু খেয়ে বের হয়ে আসি আইসিইউ থেকে। হিসাব মিলাতে ব্যস্ত হয়ে পড়ি। আঙ্কেল আন্টি আর কলি মারা গিয়েছে প্রায় 3 মাস, আর ইয়াদও কোমায় আছে প্রায় 3 মাস। তবে কি ইয়াদও সেই গাড়িতে ছিল নাকি অন্য কোনো কারণ আছে? এদিকে ইয়াসিরের আচরণ আমার মনে গভীর সন্দেহ বনে দিয়েছিল। উপায় না পেয়ে ফলো করতে শুরু করি ইয়াসির নামক তিশারকে। বেশ কিছুদিন ফলো করার পর এক বিকেলে তার সাথে দেখতে পাই অ্যাডভোকেট কামরুল ইসলামকে। সে ছিল তাফসির হামিদের অ্যাডভোকেট। তাফসির হামিদের সকল আইনি কার্যক্রম কামরুল দেখে। কামরুলের আগে তার বাবা ছিল তাফসির হামিদের অ্যাডভোকেট। সেই সুবাদে কামরুলকে অনেক আগে থেকে চিনি আমি। আর তাদের কথোপকথনের এক পর্যায়ে জানতে পারি ইয়াসির সেজে থাকা মানুষটা ইয়াসির নয়, দিশার নামের কেউ। আর ইয়াসিরকে তারা খুন করেছে। রাগে দুঃখে ইচ্ছে করছিল শেষ করে দিই ওদের, কিন্তু নিজেকে আটকে রাখি, কারণ ওদের সাথে আমি পেরে উঠতাম না। বুদ্ধি করে সব ভিডিও রেকর্ড করে রাখি নিজের ফোনে। চলে আসি সেখান থেকে, আর সময় বুঝে কামরুলকে আটকে ভিডিও দেখিয়ে ভয় দেখাই। আর কাজও হয়ে যায় ভয়ে সব বলে দেয় কামরুল। কিন্তু আমি কি করব বুঝতে পারি না, কারণ ওদের সামনে আমার কোনো ক্ষমতাই ছিল না। সময়ের অপেক্ষা করতে থাকি, আর ইয়াদের চিকিৎসা আমি করতে শুরু করি। তখন একমাত্র ভরসা ছিল ইয়াদ। সময় যেতে থাকে, কিন্তু ইয়াদের কোনো উন্নতি হয় না। এদিকে রুবিনার কোলে আবার জন্ম হয় ফুটফুটে এক কন্যা সন্তানের, যাকে প্রথম কোলে নিয়েছিলাম আমি নিজে। আবার কথাটা বলেই আতিক ইয়ানার দিকে তাকিয়ে মুচকে হাসল, আর ইয়ানা অসহায় দৃষ্টি নিয়ে তাকালো আতিকের দিকে। আজ বুঝতে পারছে কেন তার কোনো গুরুত্ব ছিল না তার বাবা মায়ের কাছে। আতিক আবার বলল, ফুটফুটে মেয়েটার দিকে তাকিয়ে কেঁদে দিয়েছিলাম। ইয়াদের জন্মের পর ইয়াসির ফোনে আমাকে প্রায় বলতো, এখন আমার একটা রাজকন্যা হলে আমার রাজ্যটা সম্পূর্ণ হবে রে আতিক। ইয়াসির তখন বুঝতে পারেনি সে চোরাবালির উপর নিজের ভালোবাসার রাজ্য তৈরি করেছে, আর একসময় তা তলিয়ে যাবে সেই বালির নিচে। ইয়ানাকে কোলে নিয়ে ইয়াদের কাছে গিয়েছিলাম। ইয়াদ সুস্থ থাকলে হয়তো একটা পুতুলের মতো বোন পেয়ে খুশিতে লাফাতো। ইয়ানার ছোট ছোট আঙুলের ডগা দিয়ে ইয়াদের কপালে স্পর্শ করাই। অদ্ভুতভাবে তখন ইয়াদের একটা ইমপ্রুভ লক্ষ্য করি। নার্স ইয়ানাকে যখন রবিনার কোলে দেয়, সে চরম বিরক্তি নিয়ে তাকায় ছোট পুতুলটার দিকে, আর দরজার বাইরে ছলছল চোখে দেখতে থাকে সেই দৃশ্য। এসব শুনে কলিজা ছিঁড়ে যাচ্ছে ইয়ানার। কষ্টে বুকটা ভারী হয়ে আসছে। তীব্র ঘৃণা নিয়ে তাকালো রুবিনার দিকে। সে এখনো আগের মতো মাথা নিচু করে কুমিরের কান্না কাঁদছে। তাতে ইয়ানার মন গলল না, বরং ঘৃণায় চোখ ফিরিয়ে নিল। ঈশান ইয়ানার ইমা মুখের ভাষা হারিয়ে ফেলেছে এসব শুনে। আতিক চোখের পানি মুছে মুচকি হেসে বলল, ইয়ানার জন্মের কয়েকদিনের মধ্যে ইয়াদের জ্ঞান ফিরে আসে। তখন রুবিনা ইয়াদের পাশে বসেছিল। ইয়াদকে সুস্থ হতে দেখে খুশিতে চকচক করে ওঠে তার চোখ। আমিও পাশে দাঁড়িয়ে ইয়াদের মেডিকেল ফাইল চেক করেছিলাম। ইয়াদ জ্ঞান ফেরার পর তার সামনে খুন হওয়ার সেই দৃশ্য মনে পড়ে যায়, আর তা নিয়ে প্রশ্ন করতে থাকে। জ্ঞান হারানোর আগে লাস্ট সেটাই দেখেছিল সে। কিন্তু রুবিনা বাজে স্বপ্ন বলে কাটিয়ে নেয়। পুরোপুরি সুস্থ হওয়ার জন্য আরও কয়েকটা দিন ইয়াদ হসপিটালে ছিল, কিন্তু আমি তাকে কিছুই বলতে পারিনি, কারণ ইয়াদ তখন অনেক ছোট ছিল, তাই কিছুই করতে পারতো না। তাই আমি ঠিক করি সঠিক সময়ে ইয়াদকে সব জানাবো। ইয়াদ বড় হতে থাকে, আর আমিও খোঁজ নিতে থাকি ওর। কিন্তু হঠাৎ করেই ইয়াদ উধাও হয়ে যায়। খোঁজ নিয়ে জানতে পারি ইয়াদকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেকগুলো বছর ইয়াদকে দেখতে পাই আবার সেই হসপিটালে। সে তখন আর ছোট নেই, 18 বছর বয়স হয়ে গেছে তার। প্রথমে তাকে দেখে চেনা চেনা লাগছিল, কিন্তু চিনতে পারিনি। ইয়াদের বন্ধুরা যখন তাকে ইয়াদ বলে ডাকে, তখনই চমকে উঠে ভালো করে তাকায় তার দিকে। রুবিনার সাথে অনেকটাই মিল আছে ইয়াদের চেহারায়, তাই চিনতে পারি ইয়াদকে।
সন্দেহ দূর করার জন্য পুরো না জেনে নিলে আর কোনো সন্দেহ থাকে না। ইয়াদের সাথে কথা আছে বলে আমার কেবিনে নিয়ে যাই তাকে। আমার আর ইয়াসিরের কাঁধে হাত রেখে তোলা ছবিটা তাকে দেখাই, আর নিজের পরিচয়টাও দেই। একটু বিশ্বাস অর্জন করে ইয়াদকে জানাই ইয়াসির সেজে থাকা মানুষটা তার বা ইয়ানার বাবা ইয়াসির নয়। ইয়াদ আমার কথা বিশ্বাস করে না, তাই সেই দিনের দিসার আর কামরুলের কথোপকথনের ভিডিও দেখাই। অনেক বোঝানোর পর ইয়াদ বিশ্বাস করে, আর প্রচণ্ড রেগে বের হয়ে আসতে নিলে আমি পেছন থেকে বলি তাড়াহুড়ো করে কিছু না করলে তাহলে সে নিজের বাবার মৃত্যুর বদলা নিতে পারবে না। সেদিন চাইলে সবটা বলতে পারতাম, কিন্তু ইয়াদ সামলে উঠতে পারতো না। ইয়াদের 18তম জন্মদিনে ইয়াদ কেন এত রেগে বাড়ি ফিরেছিল সেটা আজ বুঝতে পারলো সবাই। ইয়ানা নিজের ভাইয়ের দিকে তাকিয়ে কেঁদে দিল। এতগুলো বছর ধরে এই কষ্টগুলো একা নিজের মধ্যে পুষে রেখেছিল, আর বুঝতে পারছে ইয়াদের হঠাৎ পরিবর্তন হয়ে যাওয়ার কারণ। একা একা কতটা কষ্ট আর যন্ত্রণা সহ্য করেও তাকে আগলে রেখেছে ভেবে হু হু করে কেঁদে উঠল ইয়ানা। আতিক খানিকটা বিরতি নিয়ে আবার বলল, তার 2 দিন পরই ইয়াদ আমাকে কিছু না জানিয়ে ইয়ানাকে নিয়ে ফিরে যাই ইউকে, আর আমি ইয়াদকে খুঁজতে থাকি। সেটাই আমার কাল হয়ে দাঁড়ায়। ইয়াদকে খুঁজে না পেলেও দিসারের লোকের নজরে এসে যাই আমি। অতীতের কিছু যদি ইয়াদকে জানাই, সেই ভয় ইয়াসির আমাকে খুন করার আদেশ দেয়। নিজের জীবন বাঁচাতে পালিয়ে চলে যাই আমার গ্রামের বাড়ি ময়মনসিংহে, কারণ ইয়াদকে আরও অনেক কিছু জানানো বাকি ছিল আমার। সেগুলো জানানোর জন্য হলেও আমাকে বেঁচে থাকতে হতো। কয় মাস আগে ইয়াদ আমাকে আবার খুঁজে বের করে আমার গ্রাম থেকে। আতিকের কথা শেষ হতেই পুরো রুমে নিস্তব্ধতা বিরাজ করতে লাগলো। সবার চোখে পানি, একমাত্র দিশার ছাড়া। প্রচণ্ড বিরক্ত লাগছে দিশারের। সে বুঝতে পারছে না তার লোকজন কোথায়, এখনো আসছে না কেন। ইয়াদ নিজেকে একটু সামলে কঠিন গলায় বলল, তো অ্যাডভোকেট কামরুল ইসলাম, আপনি কেন ধোকা দিলেন আমার দাদাকে? সে তো আপনাকে অনেক ভরসা করতো যতটা জেনেছি। কামরুল অনুতপ্ত গলায় বলল, লোভ জিনিসটা খুব জঘন্য। একবার কারো মনে বাসা বাঁধলে তার ভালো খারাপের কোনো জ্ঞান থাকে না। রুবিনা আর দিশার প্রতারণার দায়ে একবার জেলে গিয়েছিল। তাদের কেস আমি লড়ি। দিশার আর রুবিনা সম্পর্কে চাচাতো ভাই বোন। তাদের এমন চরিত্রের কথা জানতে পেরে পরিবার থেকে তাদের বের করে দেয়। কেস লড়ার জন্য ওদের সম্পর্কে অনেক কিছুই জানতে পারি আমি। সেই কেসের জন্যই আমি রুবিনা আর দিশারকে চিনি। জামিন করানোর কয়েক মাস পর দিশার আবার জেলে যায়, কিন্তু এবার আর তাকে বাঁচাতে পারি না আমি। তার 5 বছরের জেল হয়। দিশারের সাথে রুবিনাকে না দেখে ভেবেছিলাম হয়তো ভালো হয়ে গেছে। তাফসির স্যার একদিন আমাকে তার বাসায় ডাকে, কিন্তু সেখানে গিয়ে রুবিনাকে দেখে চমকে যায়। রুবিনা আমাকে দেখে ভয়ে কেঁপে ওঠে আর ইশারায় হাত জোর করে বলে কাউকে কিছু না জানা। রুবিনাকে দেখে মনে হচ্ছিল সে প্রেগনেন্ট, তাই তাকে একটা সুযোগ দিলাম। রুবিনা আমাকে জানায় সে ভালো হয়ে গেছে, আমি যেন তার সংসার নষ্ট না করি। আমিও বিশ্বাস করে নিই। তবে একদিন রুবিনা দিশারের সাথে জেলে দেখা করতে গেলে আমি তা দেখে ফেলি। তখন ইয়াদের বয়স কয়েক মাস হবে। আমি তাফসির স্যারকে সব জানাই, কিন্তু সে বিশ্বাস করতে চায় না। ওদের কেস লড়ার জন্য ওদের অনেক তথ্য আমার কাছে ছিল, তাই সেগুলো দেখে আর অবিশ্বাস করতে পারেনি। তাফসির স্যার প্রচণ্ড তীক্ষ্ণ বুদ্ধিমত্তার মানুষ ছিলেন আর দূরদর্শীও। আমাকে বলেন উইল রেডি করতে, আর তার কথা মতো করেও ফেলি আমি। তবে এত সবের কিছু জানতো না ইয়াসির। সে ছিল তার নিজের জগৎ নিয়ে। দেখতে দেখতে কেটে যায় 5 বছর, আর দিশারের ছাড়া পাওয়ার দিন এসে যায়। উইল করলেও সেটা কাউকে জানতে দেয়নি স্যার। যেদিন দিশার ছাড়া পায় সেদিন রাতে আমি হামিদ মঞ্জিলে যাই স্যারকে জানাতে, কিন্তু গেট থেকে গার্ড জানায় তাফসির স্যার বাইরে গেছেন মেয়ে আর স্ত্রীকে নিয়ে। অজানা কারণে মনে হলো এসেই যখন পড়েছি তাহলে ইয়াসিরের সাথে একবার দেখা করেই যাই। ইয়াসির কখন কোথায় যায় সেটা কেউ জানে না, তাই গার্ড বলতে পারলো না ইয়াসির বাসায় আছে কিনা। বাড়ির ভেতরে যাওয়ার জন্য পা বাড়াতেই হন্তধন্ত হয়ে বাসা থেকে বেরিয়ে আসে স্যারের পিএ ইমরুল আবিয়াত। আমার বাবা? হ্যাঁ, তোমার বাবা ইমরুল আবিয়াত। এসবে আমার বাবা কোথা থেকে এলো? তোমার বাবার ভাগ্য তাকে সেখানে টেনে নিয়ে গিয়েছিল। ইমরুলের সাথে আমার নামের মিল থাকার জন্য তাকে আমি ছোট ভাই ডাকতাম। সবসময় স্যারের সাথে থাকতো বলে আমার সাথেও ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। দেখলেই বড় ভাই বলে অস্থির হয়ে যেত। কিন্তু সেদিন হন্তদন্ত হয়ে বের হওয়ার সময় আমার সাথে ধাক্কা লাগলে প্রচণ্ড ভয় পেয়ে তাকায় আমার দিকে।
সরি বলে চলে যেতে চাইলে আমি তাকে আটকে জানতে চাই কি হয়েছে, কিন্তু ও ভয়ে কথা বলতে পারছিল না, রীতিমতো কাঁপছিল ভয়ে। ইমরুল খুব সহজ সরল মনের মানুষ ছিল, ভয়ে কপালে ঘাম চিকচিক করছিল তার। আমাকে কোনো মতে কিছু হয়নি বলে দ্রুত বের হয়ে যায়। অপরাধী অপরাধ করার সময় কিছু না কিছু ভুল করেই।